করোনা ভাইরাস এমনই এক ধ্রুব সত্য যা পৃথিবীর সামনে উন্মুক্ত করেছে তার বাস্তবতা। প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়, সেই অসহায়ত্ব প্রমাণ পাচ্ছে প্রতি মুহূর্ত, প্রতিক্ষণ। কারণ ধারাবাহিকভাবেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। একই ধারাবাহিকতায় বাংলাদেশেও কিন্তু এর প্রভাব পড়েছে। তাই প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রাণহানি। আর সংকটের এই সময় আপনারা ঘরে বসেই যাতে অন্ততপক্ষে আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তরগুলো পেতে পারেন, তাই আমাদের করোনা হেল্প ডেস্কের এই আয়োজন, যে আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি জুলহাস জুবায়ের। ফোন করতে পারেন আপনারা সরাসরি আমাদের স্ক্রলে দেখানোর নম্বরে, কিংবা যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুকে আপনারা লিখে জানাতে পারেন। যে স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর দিতে আজও আমাদের সাথে একই ধারাবাহিকতায় আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, বিএসএমএমইউ। আছেন ডাক্তার শারমিন আব্বাসী, যিনি সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আরও আছেন আমাদের সাথে ডাক্তার আবু সাইদ শিমুল, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আপনাদের প্রতি একটাই আহ্বান, যারাই ফোন দিবেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিবেন, তাতে করে আপনাদের জিজ্ঞাসাটি শুনতে আমাদের সুবিধা হবে। আর এই মুহূর্তে একটু চোখ রাখতে চাই গত 24 ঘন্টার ফলাফলের দিকে। দেশে করোনা সংক্রমণের 137তম দিনে আরও 50 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন রোগী শনাক্ত হয়েছে 2856 জন। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, পরীক্ষার তুলনায় আক্রান্তের হার 24.04%। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,398 জনের, সুস্থ হয়েছেন 2006 জন। মারা যাওয়া 50 জনের মধ্যে 41 জনই পুরুষ। এ পর্যন্ত প্রাণ গেছে 2,801 জনের। এদের মধ্যে 2,209 জনই পুরুষ। নারীর সংখ্যা 592 জন। ব্রিফিংয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি করোনা প্রতিরোধে সচেষ্ট থাকবার আহ্বান জানানো হয়। কোভিড হাসপাতাল বেড খালি আছে জানিয়ে আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন ডাক্তার নাসিমা সুলতানা। শনাক্ত হয়েছে 2,856 জন এবং 24 ঘন্টায় শনাক্তর হার 23.04%। এ পর্যন্ত শনাক্ত 2,16,110 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন। এ পর্যন্ত 2,801 জন। উপসর্গ এবং লক্ষণ যদি আপনার কাছে জটিল মনে হয়, বা আপনি অবশ্যই হাসপাতালে সেবা গ্রহণ করবেন। হাসপাতালে এখনও অনেক শয্যা খালি আছে। ঢাকা মহানগরী এবং সারা দেশেই আপনারা হাসপাতালে এসে সেবা গ্রহণ করুন। দর্শক, স্বাভাবিকভাবেই যেহেতু আমাদের স্বাভাবিক জীবনে ফেরবার একটা চেষ্টা চলছে এবং আসন্ন ঈদুল আজহায় কিন্তু একটা অন্যরকম চাপ দেখব আমরা সর্বত্র, তাই সবাইকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কারণ সংকটের এই সময়টায় উৎসবের এই যে জাঁকজমক, সেই জাঁকজমক থেকে কিছুটা সরে এসে যদি নিজেদের নিরাপদ রাখতে পারি, তবে সত্যিকার অর্থেই হয়তো সৃষ্টিকর্তাও আমাদের প্রতি কিছুটা দয়া পরবশ হবেন। তাতে করে আমরা সবাই মিলে হয়তো প্রকৃতির এই যে বিরূপ আচরণ, সেই বিরূপ আচরণ বা রক্তচক্ষু, সেই রক্তচক্ষু থেকে আমরা হয়তো পরিত্রাণ পেলেও পেতে পারি। আমাদের সাথে যে 3 জন ডাক্তার উপস্থিত আছেন আজ, ধারাবাহিকভাবে তাদেরকে আপনারা আপনাদের প্রশ্ন বা সমস্যার কথা জানাতে পারেন, তারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। একজন আমাদের অলরেডি লিখে ফেলেছেন, রিপন লিখছেন, তিনি লালমনিরহাট থেকে। তার বয়স 27 বছর, উচ্চ রক্তচাপের সমস্যা, ট্যাবলেট অ্যামলোকার্ড প্লাস খান, তারপরেও মনে হয় প্রেশার বাড়ে। শরীর দুর্বল থাকলে প্রেশার বাড়ে, আর যখন শরীর ভালো থাকে তখন প্রেশারের ট্যাবলেট একদিন পর খেলেই সমস্যা হয় না। বুক ধরফর করে। ইনডেভার 10 3 বেলা করে তিনি খাচ্ছেন এবং তার হাইট 5 ফিট 9, ওজন 75 কেজি। বিকেলে খুব গরম লাগে, শরীর দুর্বল হয়ে যায় তখন। তিনি সমাধান জানতে চেয়েছেন এস এম মোস্তফা জামান। যে আসলে তার উচ্চ রক্তচাপ আছে, সঙ্গে কিছুটা অ্যাংজাইটি বা দুশ্চিন্তা আছে। তার এই রোগ বিবরণী শুনে আমাদের মনে হচ্ছে, তা আমরা তাকে বলবো কি, যেহেতু বুক ধরফর করে, ইন্ডিভার খাচ্ছেন, যদি খেতে চান ভালো। আর যদি মনে করেন যে একই ওষুধের দ্বারা বুক ধরফরও কমাতে চান, সঙ্গে রক্তচাপও কমাতে চান, তাহলে বলবো যে যে ওষুধটি উনি খাচ্ছেন সেটি বদলে ট্যাবলেট বিসলল 5 মিলিগ্রাম, এটি 5 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। যদি একটিতে না হয় দুবেলা খেতে পারেন, তাহলে একটিতে তার প্রেশারও কমবে এবং বুক ধরফরও কমবে। এর সাথে যেহেতু তার অ্যাংজাইটি বা টেনশন আছে, প্রতি সন্ধ্যার সময় ট্যাবলেট রিলাইফ প্রতি সন্ধ্যায় একটি করে খাবেন। আশা করি ভালো থাকবেন। সঙ্গে গ্যাস্ট্রিক ওষুধ খাবেন। ভয়ের কোনো কারণে, তার কথায় বোঝা যাচ্ছে। আরেকটি ব্যাপার, যে উনি যখন দরকার তখন ওষুধ খান, একদিন পর পর। আসলে কখনোই এরকমভাবে ওষুধ দেওয়া হয় না। পৃথিবীর কোনো চিকিৎসক উচ্চ রক্তচাপের ওষুধ এভাবে দেয় না, এবং এভাবে খাওয়া ঠিক নয়। যদি তার সত্যিকার অর্থে প্রেশার থাকে, তাহলে নিয়মিত খেতে হবে। চিকিৎসক যখন মনে করবেন যে কোনো কারণে শরীরের কমে গেছে, তখন তারা আমরা কমাতে পারি। কিন্তু প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, এটা নিয়মিত খেতে হয়, অর্থাৎ প্রতিদিন খেতে হবে। কোনো কারণে যদি
সমস্যা হয় চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা তখন বদলে দিতে পারি। ধন্যবাদ আপনাকে এস এম মোস্তফাজ্জামান। একজন দর্শক আমাদের সাথে লাইনে আছেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার ছেলের বয়স হচ্ছে 8 মাস। 3-4 দিন যাবত ওর শরীরে জ্বর ফিল হচ্ছে। তো আমি একটা নাপা এনে গতকালকে থেকে খাওয়াচ্ছি। খাওয়ালে মনে হয় যে জ্বরটা একটু কম, আবার ওঠে এরকম। থার্মোমিটার দিয়ে কি জ্বর মাপা হয়েছিল? না, মাপা হয়নি। আচ্ছা, একটু মেপে দেখতে হবে, কারণ 8 মাস যেহেতু বাচ্চার বয়স বলছেন, বাচ্চাদের এই সময় আমাদের ডাক্তারের এর আগেও বেশ কয়েকটা এপিসোড ধরেই কিন্তু বলছেন বাচ্চাদের শরীর কিছুটা গরম অনুভূত হয়, কিন্তু এটা জ্বর না। তারপর আমরা একটু আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই। আর কি কোনো সমস্যা আছে কিনা? না, আর কোনো সমস্যা নেই। আবু সাইদ শিমুল শুনছিলেন আপনি? আসলে যেটা আমাদের উপস্থাপক বলেছে সেটাই আমরাও কিন্তু প্রতিদিনই আসলে এইটা বলছি, কিন্তু বাচ্চাদের আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু সাবজেক্টিভ। আপনার মনে হতে পারে ধরে ওর গা গরম, আরেকজন ধরে হয়তো মনে করতে পারে যে ওর গা গরম না। হয়তো এই সমস্যাটা আপনার মধ্যে রয়েছে, যে আপনার এই ফিলিংসটা হতে পারে যে বাচ্চার গা গরম মনে হচ্ছে। সেজন্য অবশ্যই আপনারা থার্মোমিটার দিয়ে রাখবেন। যদি বগলের নিচে রাখেন, আমরা বলে থাকি নর্মাল যে পারদ থার্মোমিটার রয়েছে সেটা অন্তত 3 মিনিট রাখতে হয়, কিন্তু 3 মিনিট রাখার পর যখন বের করবেন, পারদে যে ছোট জায়গাটা রয়েছে সেখানে কিন্তু হাত দিবেন না। তারপর দেখবেন, সেখানে দেখতে যদি অসুবিধা হয়, এখন ডিজিটাল থার্মোমিটার পাওয়া যায়। ডিজিটাল থার্মোমিটার দেওয়ার পর অনেকটা বিপ সাউন্ড হয়। সেই সাউন্ডটা হলে আপনি 5-10 সেকেন্ডটাই বেশিরভাগ থার্মোমিটার দেয়, সেটা আপনি নিয়ে নিতে পারেন। তখন যেই টেম্পারেচারটা উঠবে সেটা যদি 100 হয়, আবার বলছি যদি 100 হয়, তাহলেই এই বাচ্চাকে আপনি ওষুধ দিতে পারেন। সেটা সিরাপ এইচ বা নাপা 4 ml অথবা 2/3 TSM চামচ, সেটা আপনি দিনে 3 থেকে 4 বার দিতে পারেন। জ্বর যদি 102 হয় তাহলে সাবুসিডারি দিতে পারেন। 125 মিলিগ্রামের যে সাবুসিডারি পাওয়া যায় সেটা যদি 3 ভাগের 2 ভাগ দেন, অর্থাৎ 3 ভাগের 1 অংশ, পেছনের অংশ যদি প্লেট বা কেচি দিয়ে কেটে তারপরে দেন তাহলে ভালো। এবং কুসুম গরম পানি দিয়ে, আর অনেকেই কিন্তু এটা করেন যে ঠান্ডা পানি মাথায় দেয়, তাতে কিন্তু ঠান্ডা লেগে যায়। আপনারা যেটা করবেন, কুসুম গরম পানি পাতলা একটা কাপড় দিয়ে সারা শরীরটা মুছিয়ে দিবেন। যদি আসলেই তার জ্বর থাকে, 3 দিন হয়ে গিয়েছে, আমরা পরামর্শ থাকবে আরো 2 দিন দেখেন। 2 দিন দেখার পরেও যদি না যায়, আপনি এই সময় যেহেতু চিকিৎসকের কাছে যাওয়া আসলে ধূসর, যদি সম্ভব হয় আপনি কিছু টেস্ট করবেন, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, পেরিফেরাল ব্লাড প্রিন্ট যেটাকে আমরা পিবিএ বলি, আর একটা চেস্ট এক্স-রে, যদি সাথে ব্লাড কালচার করাতে পারেন খুব ভালো। এগুলি যদি কোনোটাই করানো সম্ভব না, জিমে আপনি এই বয়সে 1.5 ml দিনে একবার করে পা দিয়ে খাবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আবু সাইদ শিমুল। নুসরাত আমাদের লিখছে, যার বয়স 24, ওজন 50 কেজি। তাকে এর আগে দুবার তিনি আমাদের টেক্সট করেছিলেন এবং বলেছেন যে তাকে বলা হয়েছিল প্রোডাক্টিন হরমোন বেড়ে গেলে ব্যথা করে, এবং এর জন্য কি পরীক্ষা করা যায় তার নামটা তিনি জানতে চেয়েছেন। তাকে আমরা আগে বলেছিলাম প্রোডাক্টিন হরমোন বেড়ে গেলে এরকম সমস্যা হয়, লেভেল জানার জন্য কি পরীক্ষা করতে হবে তা জানতে চেয়েছেন। এবং একই সাথে বলেছেন নরমেস ট্যাবলেট তিনি খাননি, নরমেস ট্যাবলেট কতদিন খাওয়া যাবে? প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে পেটের নিচে অনেক ভারী থাকে, আর তলপেট হয়ে শুয়ে থাকলে ব্যথা করে, মানে উপর হয়ে শুয়ে থাকলে বা চিত হয়ে শুয়ে থাকলে ব্যথা করে, এটাও জানিয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী। হ্যাঁ, নুসরাত আমাদের সাথে আগে যোগাযোগ করেছিল। ওকে আমরা যেটা বলেছিলাম সেরাম প্রোল্যাকটিন লেভেল, মানে ব্লাডে একটা পরীক্ষা করা যায়, ব্লাড দিয়ে করতে হয়। তো এই প্রোল্যাকটিন লেভেলটা আমাদেরকে জানালে আসলে আমরা বুঝতে পারবো যে তার আসলে কোনো সমস্যা আছে কি নাই, এবং তার যে লেভেলটা তার সাথে কি সম্পর্ক আছে সেটা। আর দীর্ঘদিন যাদের মাসিক বন্ধ থাকে তাদের কিন্তু এরকম তলপেট ভারী হওয়া, তলপেটে চাপ রাখা, এই জিনিসটা হয়। অথবা নরমেন্স খেয়ে যাদের চিকিৎসা করা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যাটা আমরা অনেক সময় ফিল করি। এখন ওর ক্ষেত্রে যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে ওর মেনস্ট্রুয়েশনটাকে মাসে মাসে করাতে হবে, এবং এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাসিক রেগুলার করার যে ওষুধগুলো আছে সেগুলো আসলে আমাদেরকে চালাতে হবে। নরমেন্স আসলে এক ধরনের প্রোজেস্টেরন ওষুধ, এটা আমরা খুব লম্বা সময় দিতে চাই না, কারণ এটার কিছু দেখা যাচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে একটি হচ্ছে যে যখন মাসিক হয় তখন এক ধরনের ক্র্যাম্পিং পেইন হয়। তো অনেকেই বলে যে মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয়, এবং অনেক সময় ওয়াটার রিটেনশন হয় বডিতে, পায়ে পানি জমে যায়, পা ফুলে যায়, এরকম কিছু জিনিস হয়। আমরা যতটুকু সময়ের জন্য দরকার ততটুকুই দেই, এবং আমাদের টার্গেট থাকে যে 21 দিন হিসেব করে, আসলে 3 মাসের বেশি এটা আমরা কখনোই দিতে চাই না। ধন্যবাদ তো আপনাকে সেই ডাক্তার। হিসেবে প্রোল্যাকটিন লেভেলটা যদি আমাদেরকে জানায়, তারপরে বাকি চিকিৎসাটা আমরা দিব। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমি সমীর কুমার প্রামাণিক বলছিলাম, জি আজিমপুর থেকে। জি। আমার মেয়ের বয়স 9 বছর। এটা খাবারের অরুচি আছে, মাঝে মাঝে খাবারের পর বমি করে। আর একটা সমস্যা আছে যে তার ঠোঁট লিপটা ফেটে যায়, লিপ জেল দেওয়ার পরেও তার লিপটা ফেটে যায়।
এ- এ- আমরা তাকে কয়েকদিন আগে তাকে জিঙ্ক বি খেয়েছি, তাও তার এই ঠোঁট ফাটাটা কোনোভাবেই রোধ করতে পারছি না। ধন্যবাদ, বুঝতে পেরেছি। ধন্যবাদ আমাদের ফোন দেওয়ার জন্য। আবু সাইদ শিমুল, আপনি শুনছিলেন 9 বছর বয়স, খাবারের অরুচি, খাবারের পর বমি করে এবং ঠোঁট ফেটে যাচ্ছে। তার পেটে ব্যথা আছে কিনা বা পায়খানাটা কষা কিনা? না না, পায়খানাটা কষা নাই স্যার, পায়খানা স্বাভাবিক আছে, মাঝে মাঝে পায়খানা একটু এই নয় গন্ধ হয়। আচ্ছা, 9 বছর বয়সে যে এইসব জিনিসগুলি দেখা যায় যে বিভিন্ন খাবারের কাছ থেকে হয়, যে আচার, চকলেট, চিপস, জুস এইসব, কিংবা ঝাল ভাজা পোড়া, এগুলি থেকে অনেকের দেখা যায় যে এইসব খাওয়ার ফলে তার পেট কোনো না কোনোভাবে আসলে ভর্তি হয়ে যাচ্ছে। আবার এই সময় সবার একটু টেনশন রয়েছে, স্কুল বন্ধ, বাইরে যেতে পারছে না। এইসবের কারণে অনেক বাচ্চাদের মধ্যে এই সমস্যাগুলি দেখা যাচ্ছে। আপনি যেহেতু বমির কথা বলছেন, আমরা ইদানিং দেখতে পাচ্ছি কিন্তু 6, 7, 8 বা 9 বছরে অনেক বাচ্চাদের কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু হচ্ছে। সুতরাং আপনি যেটা করবেন, বমিও যেহেতু সাথে রয়েছে, সিরাপ ওমিডন আপনি 1 চামচ করে 3 বার খালি পেটে 10 থেকে 15 দিন খাবেন, এবং সেই সাথে জিঙ্ক বিটা যেটা খাওয়াচ্ছিলেন সেটা খাবেন। ঠোঁট ফাটার জন্য একটা সিবিট যেটা ট্যাবলেট চুষে খাওয়া যায় সেটা খাওয়াবেন, এবং ভেসলিনটা প্রায় সময় দিবেন, কারণ যাদের এই ধরনের ড্রাইনেসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটাও হতে পারে। কিন্তু খাওয়ার গ্যাপ দিবেন, জোর করবেন না। অন্তত 3-4 ঘন্টা যেন গ্যাপ থাকে সেটা আপনি মেনটেন করবেন। পানি খাবেন, পর্যাপ্ত ঘুম যেন হয়, তাহলে টেনশন কমলে দেখবেন যে আস্তে তার খাওয়াটা হয়ে যাচ্ছে। যদি 6 মাসের মধ্যে কৃমির ওষুধ না খাইয়ে থাকেন, সিরাপ অ্যালবেন সেটা 2 চামচ আজকে রাতে হলে আজকে খাবেন, কিংবা আগামীকাল যদি খাবেন তার 1 সপ্তাহ পরে আবার খাবেন। কৃমির ওষুধ কিন্তু সবাই একসাথে খাওয়া ভালো, তাহলে যদি কৃমির সমস্যা থাকে সেটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর থেকে আপনার বাচ্চা আগের মতো খাবে। ধন্যবাদ আপনাকে আবু সাইদ শিমুল। ডাক্তার এস এম মোস্তফা জামান, একজন বলছেন তার 7 দিন হলো জ্বর এসছে, তিনি প্রতিদিন একটা করে প্যারাসিটামল খেয়েছেন, কিন্তু তাতেও তার কোনো খুব একটা সুবিধা হয়নি, এবং তিনি এই পর্যন্ত 5টি অ্যাজিথ্রোমাইসিন খেয়েছেন, তাতেও তিনি ভালো অনুভব করছেন না। তিনি জানতে চাইছেন তিনি কি করবেন। মোহাম্মদ ফারুক ইসলাম ফারুক আমাদের জানিয়েছেন তার এই সমস্যার কথা। আমরা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করব, তবে দর্শক এই পর্যায়ে একটা বিরতি নিতে চাই। বিরতির ওপরে দেখা হচ্ছে, ফিরছি এখনই, সাথেই থাকুন। স্বাগত একবার, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলা জুবের আপনাদের সাথে আছি। সরাসরি এস এম মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই। এস এম মোস্তফা জামান, আপনি শুনছিলেন 7 দিন জ্বর ছিল তার, প্যারাসিটামল খেয়েছেন, প্রতিদিন একটা করে 5 দিন তিনি অ্যাজিথ্রোমাইসিন খেয়েছেন, কিন্তু তাতেও কোনো উপকার পাচ্ছেন না। আমি দর্শককে বলবো যে আসলে ধন্যবাদ। জ্বর হলে এই সময় আমরা সবাইকে বলছি, যেহেতু করোনা কাল, সম্ভব হলে করোনা টেস্টটি করে নেবেন। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আপনি যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, যে যদি করোনা ছাড়া অন্য কোনো রোগও অ্যান্টিবায়োটিক, ভাইরাস বা ব্যাকটেরিয়া যেটাই হোক না কেন, আপনি অ্যান্টিবায়োটিক আমরা খেতে বলি 5 থেকে 7 দিন, এবং আপনি নাপা বা প্যারাসিটামল খাচ্ছেন, শুধু একটি করে প্রতিদিন খেলে হবে না, একটি করে 3 বেলা খান। যদি ওজন বেশি থাকে শরীরের, 2টি করেও 3 বেলা আমরা দিয়ে থাকি, এবং শরীরটি বারবার করে একটু স্বাভাবিক পানি দিয়ে মুছে নিবেন, আমরা টেপেড স্পঞ্জিং বলি। আর একটু যদি কাশি থাকে, শ্বাসকষ্ট থাকে, তাহলে একটু আমরা অ্যান্টিহিস্টামিন বা ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে দিয়ে থাকি। এবং যদি তার অ্যালার্জি বা আমরা বলি যে অ্যাজমার ভাব থাকে ফ্যামিলিতে কারো, এবং ওনার নিজেরও থাকে, তাহলে অনেক সময় আমরা ইনহেলার দিয়ে থাকি। আমরা বলবো বেশি করে পানি পান করবার জন্য, ভিটামিন সি সমৃদ্ধ ফলের রস এবং খাদ্য খাবার জন্য। আশা করি ভালো থাকবেন। তবে আবারও বলছি, প্রথম কথাটা যেটি, যদি সম্ভব হয় টেস্টটি করে নেওয়া ভালো, এবং সঙ্গে যদি মনে করেন যে এই টেস্টের সাথে কিছু রক্ত পরীক্ষা করে দেন, বুকের একটা এক্সরে করতে পারেন, তাহলে আরো ভালো আমরা জানতে পারবো আপনাকে বিশদভাবে। ধন্যবাদ আপনাকে এস এম মোস্তফা জামান। একজন আমাদের লিখছেন, জুয়েল লিখছেন মূলত তার স্ত্রীর জন্য, টঙ্গী থেকে, যার বয়স 26 বছর, হাইটের তুলনায় তার ওজন একটু কম, ইউরিন ইনফেকশন 3 বছর ধরে, ওষুধ খেলে ভালো হয়ে যায়, কিছুদিন পর আবার হয়, ঘন ঘন তার ইউরিনেশন হয় এবং তা ক্লিয়ার হয় না। গত 6 মাস জ্বরের মুখে ঘা আছে, কোমর বা মাজায় ব্যথা করে, প্রচুর সাদাস্রাব হয়, ইন্টারকোর্সের সময় ব্যথা করে, জ্বরের মুখে মাঝে মাঝে ফুলে থাকে, তার পিরিয়ডের সময় ব্লিডিং বেশি হয়, গ্যাস্ট্রিক ও অ্যালার্জির সমস্যা আছে, থাইরয়েডের ওষুধ খায় নিয়মিত। 10 দিন আগেই ঔষধ ভিক্যাপ 12টা, রুটিক্স 200 মিলিগ্রাম 20টা এবং ফ্লুগাল 21টা খেয়েছেন। এখনও 3টা খাওয়া বাকি আছে, যদিও সার্জিয়াল 20 মিলিগ্রাম খেয়েছেন, কিন্তু কোনো উপকার পাননি। কি করার যায় তিনি জানতে চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী।
হ্যাঁ, বিশাল বড় হিস্ট্রি। এই হিস্ট্রির আসলে এখন ধাপে, ধাপে চিকিৎসা দিতে হবে। ১ম কথা যে কেন ইউরিন ইনফেকশনটা বারবার কারণ খুঁজতে হবে। কারণ আপনাকে অ্যান্টিবায়োটিক সাময়িক একটা নিরাময় দিবে। বাট কারণ যদি আমরা না জানি তাহলে বছরের বছর পর ইউরিন ইনফেকশনটা থাকবে। এক্ষেত্রে মহিলাদের যেটি হচ্ছে পার্সোনাল কিছু কজের কারণে হতে পারে এটি যে কতটা উনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ উনি কতটা হাইজিন মেইনটেইন করে এটা কিন্তু রিফ্লেকশন করে দেখুন উনার ইউরিনেও ইনফেকশন আছে, এদিকে কিন্তু পারভাজাইনালিও উনার ইনফেকশন আছে জরায়ুর মুখেও। অর্থাৎ দুটো ইনফেকশন যখন একসাথে তাহলে এটা একটু প্রশ্ন থেকেই যায় যে উনি কি পারছেন কিনা প্রপারলি ওনার যে ইন্টারনাল হাইজিন গুলো মেইনটেইন সেটা করছেন কিনা। যদি না পারেন আমি বলব যে এইগুলো একটু খেয়াল করেন আপনি। পরিষ্কার কাপড়-চোপড় পরা, সুতি কাপড় পরা এবং বাথরুম করার পর প্রপারলি আপনার যে পেশাব পায়খানার রাস্তাগুলো, জরায়ুর যোনিপথগুলো আছে সেগুলোকে প্রপারলি ধুয়ে ফেলার যে বিষয়গুলো থাকে এবং জায়গাগুলো যেন ভেজা বা স্যাঁতসেঁতে না হয় সেই জায়গাটা আপনি খেয়াল করেন। এরপরে আপনি দেখেন আপনার কনস্টিপেশন আছে কিনা, কোষ্ঠকাঠিন্য। আমি একটু সময় নিচ্ছি জুবায়ের কারণ একটু ধাপে, ধাপে উত্তর দিতে হবে নিশ্চয়ই, অনেকগুলো সমস্যা। যত সংক্ষেপে দেয়া আর যায় ডাক্তার এখানে শারমিন আব্বাসী। হ্যাঁ, আর যেটা হলো যে কনস্টিপেশন থাকলে কিন্তু এই সমস্যাটা থাকে। অতএব সেটা আছে কিনা নিজেকে প্রশ্ন করেন। কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা থেকে বের হয়ে আসেন। এরপর আপনি বললেন যে জরায়ুর মুখের ইনফেকশন। এই মুখের ইনফেকশনের জন্য কিন্তু প্রপার চিকিৎসা লাগবে। আপনি যেগুলো নিয়েছেন সেগুলো ঠিক আছে। বাট আমরা মনে করি স্ট্রং কিছু অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন। তার মধ্যে এখন ওয়ার্লড ওয়াইড যে ওষুধটা বারবার বলা হচ্ছে সেটা হচ্ছে ক্লিন্ডামাইসিন এবং অর্নিডাজল। এই কম্বিনেশনের ওষুধগুলো যাদের রিকারেন্ট এরকম যোনিপথ ইনফেকশন হয় তাদের জন্য ভালো। সেক্ষেত্রে ক্যাপসুল ক্লিনডেক্সটা আমি বলব ৩০০ মিলিগ্রাম ২ বেলা করে একেবারে টানা ১৪ দিন আপনি খান এবং ট্যাবলেট অর্নিড ৫০০ মিলিগ্রাম ২ বেলা করে টানা আপনি ৫ দিন খান। এটা আপনার ওখান থেকে রিকভারি করতে সাহায্য করবে। কুসুম গরম পানিতে লবণ নিয়ে আপনি বারবার ব্যবহার করেন এবং একটা আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন, স্পেশাল অ্যাটেনশন টু দ্য কিডনি অ্যান্ড ইউরিনারি ব্লাডার এবং তার সাথে আমরা বলি একটা পিভিআর অর্থাৎ পোস্ট ভাইরাল রেসিডিউ। আপনি যে পেশাব করেন, পেশাব করার পর আপনার কতটুকু পেশাব জমে থাকে যে ক্লিয়ার হয় না। কারণ যত বেশি পেশাব জমে থাকবে তত কিন্তু আপনার ইনফেকশন হওয়ার চান্স বেশি। সেই জায়গাটাকে আপনি খেয়াল করেন যে এখানে কিছু হচ্ছে কিনা। এটা গেল এই পার্টটা। আর হাইপোথাইরয়েডিজমের প্রবলেম যদি থাকে আমরা বলব টিএসএইচ লেভেলটা আমাদেরকে জানান। কারণ এখানে তো থাইরয়েড রিপ্লেসমেন্টের ওষুধটা প্রতিদিন সকালে নিয়ম করে খেতে হয়। টিএসএইচ যদি ৫ এর মধ্যে থাকে আপনি ভালো আছেন। বাট যদি ৫ এর বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে ওষুধের ডোজ বাড়াতে হবে। আর ইউটেরাসে ব্লিডিং বেশি হচ্ছে এটার কারণ হয় ইউটেরাসে টিউমার অথবা ইউটেরাস বড় হয়ে গেছে বা মোটা হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা যে আল্ট্রাসাউন্ডটা দিয়েছি ওই রিপোর্টটাই যদি আপনি আমাদেরকে জানান তাহলে আমরা একটু দেখতে পারবো। আর এখানে যেটা করবেন আপনি ইউরিন আরএমই এবং কালচারটাও করে আমাদেরকে জানাবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পরীক্ষা করতে হবে ডায়াবেটিসের লেভেল দেখা। কারণ যে ইনফেকশন গুলো বললেন এটা কিন্তু যাদের ব্লাড সুগার বেশি থাকে তাদের ঘুরে ফিরে বারবার হয়। সেই ক্ষেত্রে ওজিটিটি একটা টেস্ট আছে সেটা করে আমাদের রিপোর্ট জানালে আমরা বুঝতে পারবো আপনার ইউরিনে ইনফেকশনের জন্য ডায়াবেটিস দায়ী কিনা বা আপনি ডায়াবেটিসে ভুগছেন কিনা। আর অ্যালার্জির প্রবলেমের জন্য ডক্টর মোস্তফা জামান প্রতিদিনই আমাদের এখানে বলে আসছেন সেই টিপস গুলো যে অ্যালার্জি যেগুলোতে হয় সেগুলো থেকে আপনারা বাঁচার চেষ্টা করেন। যেই সব খাবার, যেই সব এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা জামা কাপড়ে অ্যালার্জি আছে। তারপরেও যদি মনে হয় যে না এগুলো থেকে আমি রক্ষা পেলেও আমার অ্যালার্জি হচ্ছে তাহলে যে ওষুধগুলো প্রতিনিয়তই দেওয়া হচ্ছে যে ফেক্সোফেনাডিন ১২০ মিলিগ্রাম টানা ২ বেলা আপনারা ১৪ দিন খেতে পারেন। এটাই হচ্ছে ওনার সমন্বয় যে ট্রিটমেন্টের বিষয়টি সেটি আমি বললাম। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। শাহ আলম আমাদের লিখছেন তার মেয়ের জন্য যার বয়স ৩ বছর, সে কন্টিনিউয়াস বিছানায় প্রস্রাব করে এবং দিনকে দিন খুব ক্ষীণ হয়ে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে বুঝতে পেরেছি আমরা। এটার পার্মানেন্ট কোনো ট্রিটমেন্ট আছে কিনা জানতে চেয়েছে ডাক্তার আবু সাইদ শিমুল। আসলে প্রথমে দেখতে হবে ইউরিন ইনফেকশন বা অন্য কিছু আছে কিনা বা অনেক বাচ্চা হয় কি ডে নাইট ইউরিনারি সিনড্রোম এরকম বলি যে বেশি পানি দেখা যাচ্ছে সে সারাদিন ধরে পানি খাচ্ছে, সারাদিন ধরে প্রস্রাব করছে। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় মানসিক সমস্যার কারণে হয় যে সাইকোলজিক্যালি কোনো কারণে আপসেট থাকলে এই সময় কিন্তু সব বাচ্চারা আমরা যে সবাই বাসার মধ্যে আছি, বাইরে যেতে পারছি না বা মা বাবাদের বা বড়দের দেখে এক ধরনের মেন্টাল প্রেশার হচ্ছে, কিন্তু তা থেকেও কিন্তু হতে পারে। এই জিনিসটা আসলে তাকে খেয়াল রাখতে হবে, তার সময় দিতে হবে এবং ইউরিন ইনফেকশনের কথা কিন্তু আমরা বলছি সেই কারণেও কিন্তু আসলে হতে পারে। এই জন্য দেখতে হবে তার পায়খানাটা কষা কিনা। যদি কনস্টিপেশন থাকে তাতে কিন্তু ইউরিন ইনফেকশন হয়। সেজন্য ফাইবারযুক্ত খাবার দিতে হবে। এই সময় আমের সিজন আম দিতে পারেন, পেঁপে দিতে পারেন, মিষ্টি কুমড়া দিতে পারেন, কিন্তু অনেক ফাইবার রয়েছে। বেড়ে শরবতও দেওয়া যায়। এগুলি খেলে তার পায়খানাটা যদি নরম হয় ইউরিন ইনফেকশনটা হবে না। প্যাম্পার্স পরাবেন না, টাইট জামা
করাবেন না এবং তাকে বারবার করে বাথরুমে যেতে সাহায্য করুন। অনেক বাচ্চা যেটা করে যে প্রস্রাবটা আটকে রাখে, বাথরুমে যেতে চায় না। এই জিনিসগুলো যদি আপনি মেইনটেইন করেন এবং আরেকটা জিনিস করতে পারেন যে প্রস্রাব করার পরে যখন ধুয়ে দিবেন একটু কুসুম গরম পানিতে সামান্য একটু লবণ দিয়ে ধুয়ে দিতে পারেন। তার ইনফেকশনটা হয় না এবং তখন তাকে পরিষ্কার করবেন প্রস্রাব করার পরে, যাতে পেছন থেকে সামনের দিকে আনবেন না, সামনে থেকে পেছন দিকে হাতটা নেবেন। তা না হলে যে আমাদের স্টুলের সাথে বা মলদ্বারে যে ব্যাকটেরিয়া বা ওই জায়গাটাতে অনেক ধরনের জীবাণু থাকে সেটা কিন্তু সামনের দিকে চলে আসবে। এই জিনিসগুলো করার পরও যদি দেখেন যে এই কাজটা হচ্ছে, তাহলে যদি সম্ভব হয় ইউরিনের একটা কালচার এবং ইউরিন আরএন এগুলি করবেন। এটা যদি আপনার করা সম্ভব না হয়, এই মুহূর্তে বাইরে যাওয়া সম্ভব না হয়, তাহলে সেটা সিপ্টোসিন, সেটা ৩ বছর বয়সে আপনি 4 ml করে দিনে ২ বার ১৪ দিন খাওয়াবেন। এই সবকিছু করার পরও যদি আসলে দেখেন যে এই জিনিসটা রয়ে যাচ্ছে, তাহলে আমরা বলবো তাকে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে একটু দেখতে হবে এবং ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি এবং সিরাম ক্রিয়েটিনিন, সেটা হচ্ছে একদম শেষে। এই জিনিসগুলো করার পর যদি কিছু না হয়, তাহলে আমরা দেখবো কিডনিতে বা অন্য কোনো জায়গায় তার সমস্যা আছে কিনা, তাহলে এই সমস্যাটার পুরোপুরি একটা সমাধান হবে। ধন্যবাদ আপনাকে আবু সাইদ শিমুল। একজন দর্শক আমাদের সাথে ফোনে আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে মিম বলছি। জি মিম, আমার 3টা প্রশ্ন আছে ম্যাডামের কাছে। 3টা প্রশ্ন। জি জি। আমার প্রেগন্যান্সির সময় হলো 32 সপ্তাহ, আমার বয়স 28 বছর। আপনি আমাদের এর আগে একদিন ফোন দিয়েছিলেন। হ্যাঁ, আরো একদিন ফোন দিয়েছি, আমি রেগুলার আপনাদের অনুষ্ঠানটা দেখি। ধন্যবাদ। জি। এখন আমার প্রবলেমটা হলো যে আমার এখন 32 সপ্তাহ হয়েছে। এখন আমি কি টেস্ট করব, আমার বেবি ভালো আছে কিনা, বা কি টেস্ট করতে পারি, এটা হলো একটা প্রশ্ন। আরেকটা হলো যে আমি হসপিটালে নর্মাল ডেলিভারি করাতে চাই, আর কি নর্মাল করাতে চাই, কিন্তু হসপিটালে যেতে চাই। এখন গেলে কি প্রস্তুতি আমার নিতে হবে, বা এখানে করণীয় কি, করোনা মিম, টেস্ট করতে হবে আপনাকে কিনা? এতটুকু বলার আছে, আপনি একটু থামুন, একটা নিঃশ্বাস নিন। আপনি হাঁপাচ্ছেন কথা বলতে বলতে। রিল্যাক্স, টেনশন করবার কিছু নেই। আপনি রিল্যাক্সলি আপনার সমস্যাগুলোর কথা আমাদের বলতে পারেন। জি জি, সময় থাকে না যে, এই জন্য আসলে। জি, আর আপনার আমার লাস্ট প্রশ্নটা হলো, আমার মুখে আগে কোনো স্পট ছিল না, এখন মুখে অনেক স্পট হয়ে গেছে এবং গলা একদম কালো হয়ে গেছে। গলার নিচে একদম কালো, প্রচুর কালো হয়ে গেছে। জি, মানে এই 3টা প্রশ্ন আর কি আমার ম্যাডাম। ধন্যবাদ আপনাকে। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা শামিল আব্বাসী। আমার 3টা প্রশ্ন আছে মিমের কাছে। হ্যাঁ, মিম কি শুনতে পাচ্ছেন? নাম্বার 1 হচ্ছে, এটা কি আপনার ফার্স্ট প্রেগন্যান্সি কিনা? জি ম্যাডাম, এটা আমার ফার্স্ট প্রেগন্যান্সি। আচ্ছা, প্রেগন্যান্সিতে আপনার কোনো ডায়াবেটিস, প্রেশার কিছু ধরা পড়েছিল কিনা? না, ওটা আমি 2 মাস আগে চেক আপ করেছিলাম। ডায়াবেটিস, কিছু আমার ধরা হরমোনের পড়েনি। প্রবলেম ছিল, ওগুলা কোনো প্রবলেম নেই। থাইরয়েডের প্রবলেম হ্যাঁ। আছে, কিন্তু এটা স্বাভাবিক আছে। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন, শেষ কবে ডাক্তারের কাছে গেছেন? আমি 2 মাস আগে চেক আপ করিয়ে আমি নিজে যাইনি, আমার হাজবেন্ড আর কি গিয়ে উনি দেখিয়ে আসছিল। আপনি কবে ডাক্তারকে দেখিয়েছেন? সশরীরে কবে দেখিয়েছেন? আমি সশরীরে ম্যাডাম সম্ভবত 3-4 মাস আগে দেখিয়েছিলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখন আমি তার একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর সেটি হচ্ছে, খুব দ্রুত ওনাকে একজন চিকিৎসকের কাছে যেতে হবে, এছাড়া কোনো সমাধান নাই। কারণ 4 থেকে 5 মাস গ্যাপ একটা এন্টিনেটাল ভিজিট বা গর্ভকালীন সেবা, এটা বিশাল বড় এখন একটা প্রশ্নবিদ্ধ জায়গায় আমাদের ফেলে দিয়েছে। কারণ আগে আমরা বলতাম যে হ্যাঁ ঠিক আছে, আপনারা টেলিমেডিসিন নেন, কিন্তু এখন বাংলাদেশের প্রেক্ষাপট বদলেছে, হাসপাতালগুলোর ব্যবস্থাপনাও বদলেছে, খুব সেফলি আমাদের রোগীরা যেতে পারবে এবং চিকিৎসা নিতে পারবে। তাই মিমের কাছে আমার প্রথম আহ্বান যে এই মুহূর্তে আপনি একজন চিকিৎসকের কাছে যাবেন যিনি গর্ভকালীন সেবা দেন, এবং সেটি যেন আপনার বাসার কাছে হয়, তাহলে লেস এক্সপোজার হবে, লেস ট্রান্সপোর্ট হবে এবং আপনার জন্য ইজি হবে। দ্বিতীয় যে প্রশ্নটি উনি করেছেন আমাকে, যে কি পরীক্ষা ওনার আসলে এই মুহূর্তে করতে হবে। পরীক্ষার ক্ষেত্রে আমরা বলতে চাই 32 সপ্তাহ যখন হয়ে যায় তখন একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হয়, এবং তার সাথে আমরা বলি যে এখানে একটা বায়োফিজিক্যাল প্রোফাইল আমরা দেখি। এই প্রোফাইলে 10 স্কোর থাকে, এই স্কোরে আপনি কত স্কোর পাচ্ছেন। আপনার বাচ্চার স্কোর যদি 8 এর মধ্যে থাকে তার মানে বাচ্চা ভালো আছে, কিন্তু 8 এর নিচে যদি স্কোর নেমে যায় তার মানে বাচ্চাটি ভালো নেই, তার হয়তো অক্সিজেন, নালে ফ্লুইড থেরাপি, নালে হসপিটাল অ্যাডমিশন কিছু একটা দরকার হতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টি আছে, একটু ওটিটিতে পরীক্ষা করে দেখতে হবে যে আপনার ডায়াবেটিস আছে কিনা, কারণ 32 সপ্তাহে প্রেগন্যান্সিতে ডায়াবেটিসের একটা পিক হয়। আর যেহেতু ডাক্তারের কাছে যান নাই, আমরা কিন্তু এই মুহূর্তে আপনার ওয়েট এবং ব্লাড প্রেশার, দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস প্রেগন্যান্সিতে, বারবার করোনা হেলথ ডেস্ক আমরা বলছি, এই দুটো আমরা জানি না। অতএব আপনার ব্লাড প্রেশার চেকআপের একটি বিষয় এখানে থেকে যাচ্ছে, এবং যেটি করতে হবে সেটি হচ্ছে যে ওয়েটটা দেখতে হবে, তারপর আমাদের জানালে আমরা বলবো কি করা যায়। আর আপনি যেটি বললেন যে নর্মাল ডেলিভারির জন্য কি করবেন, বাসায় আপনি হাঁটবেন, আপনি হচ্ছে যে একটু স্ট্রেস
স্ট্রেস ফ্রি থাকবেন। এখন আপনি যেভাবে হাঁপাচ্ছিলেন, জুবায়ের বলছিল যে প্রচন্ড স্ট্রেসড আছেন আপনি, এখান থেকে আপনাকে বেরোতে হবে এবং একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি পারা যায় সেগুলো আপনি করেন, তাহলে যদি আপনার কন্ডিশন ভালো থাকে এবং বাচ্চা ভালো থাকে, তাহলে অবশ্যই নরমাল ডেলিভারি হবে। আর মুখে স্পট, এটা সব গর্ভবতী মায়েরই হয়। এটাকে একটা সৌন্দর্য হিসেবে ধরে নেন। যখন বাচ্চা ডেলিভারি হবে আরো বেশি সুন্দর হয়ে যাবেন এবং সেটাকে উপভোগ করুন। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। আমার ৩টা প্রশ্ন নিয়ে আমার একটা প্রশ্ন আছে এস এম মোস্তফা জামানের কাছে। মুক্তাদির রহমান লিখছেন আমাদেরকে, তার মার করোনা পজিটিভ ৮ দিন হলো, ৫৫ তার বয়স, জ্বর আসে জ্বর চলে যায়, কিন্তু জ্বর সারছে না একেবারে, এখন কি করতে পারেন? দ্বিতীয়, তিনি তার মার জন্য যাবতীয় খাবার সব কিছুর ব্যবস্থা করেন। অসংখ্য ধন্যবাদ মুক্তাদির রহমান। যখন অনেক সংকটের মধ্যে আমরা থাকি, প্রিয়জনরা ছেড়ে চলে যাচ্ছে, এই সময় আপনি একটা সত্যিকার অর্থে অন্যরকম ভালো লাগার খবর জানালেন। কিন্তু মার জন্য এই খাবারের ব্যবস্থা করতে যেয়ে তিনি দেখছেন তার ২ দিন ধরে মাথা ঘুরছে, জ্বর নেই। তিনি কি করতে পারেন জানতে চেয়েছে, তার বয়স ২০ বছর। এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা শুনবো মোস্তফা জামান আপনার কাছ থেকে, তবে একটা বিরতি নিয়ে আমরা আবার ফিরতে চাই। দর্শক, ছোট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকেন। স্বাগত একবার, দেখছেন করোনা হেল্প ডেস্ক। সরাসরি এসে মোস্তফা জামান আপনার কাছে চলে যেতে চাই, আপনি শুনছিলেন। জি, আমি আপনার মতো মুক্তাদিরকে ধন্যবাদ জানাতে চাই যে তিনিও তার মার জন্য প্রশ্ন করেছেন এবং তিনি অনেক কিছু করছেন তার মার জন্য। তো তার মার যেহেতু জ্বর হয়েছে, এই সময় জ্বর হলে আমরা বলবো যে কি, যে করোনা টেস্ট তো করতেই হবে। করোনা ছাড়াও কিছু ভাইরাস যেমন ডেঙ্গু সহ আরো কিছু রোগ হতে পারে। কিছু পরীক্ষা করলে আসলে ভালো হতো। তো যেহেতু আমরা বলবো যে এই সময় যদি ৮ দিন হয়ে গেছে, আমরা বলবো যে কিছু পরীক্ষা করা উচিত। অনেক সময় টাইফয়েড ফিভারও হয়, ডেঙ্গু হচ্ছে, করোনা তো আছেই। তো আমরা সিবিসি, একটা ভিডাল টেস্ট, একটা ইউরিনের আরএমএ এবং কালচার টেস্ট, একটি এক্স-রে, এই পরীক্ষাগুলো করাবেন, একদম মানে স্বাভাবিক কিছু পরীক্ষা। আর এর সাথে আমরা বলবো যে একটি অ্যান্টিবায়োটিক খেতে শুরু করতে হবে। একটি লিভোফ্লক্সাসিন ৫০০ মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, ৭ দিন খান আপাতত, এবং জ্বরের জন্য নাপা ২টি করে বড়ি ৩ বেলা খাবেন। তার বয়স যেহেতু ৫৫, আমরা বলবো যে একটু ক্যালসিয়ামও খেতে, একটু পানি বেশি পান করতে, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন, সুষম খাদ্য খাবেন। যদি ডায়াবেটিস না থাকে, আপনার খাদ্যে কোনো বাধা নেই, আপনি এই সময় ভালো খাবেন, বেশি করে পানীয় পান করবেন, ফলের রস খেতে পারলে ভালো, যদি ডায়াবেটিস না থাকে। আশা করি ভালো থাকবেন। নাপা তো অবশ্যই খাবেন, প্যারাসিটামল খাবেন। আর পরীক্ষাগুলো রিপোর্ট দেখলে আমাদের জন্য আরেকটু ভালো হবে যে কোনো সমস্যা আছে কিনা, সেই হিসাবে আমরা পরামর্শ দিব। যদি ঠান্ডা বা ধুলোবালি থাকে, মানে অ্যালার্জি থাকে, সেগুলো একটু এড়িয়ে চলতে হবে। আর যে মুক্তাদিরের জন্য, তার যেহেতু মাথা ঘুরছে, তার ট্যাবলেট নোরিয়াম ১০ মিলিগ্রাম একটি করে বড়ি খাবে। আমি মনে করি যেহেতু অনেক দৌড়াদৌড়ি করছেন মার জন্য, একটু টেনশনও থাকতে পারে। যদি ঘুম ঠিক মতন হয়, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। যদি তারপরেও যদি দরকার লাগে, একটি নাপা জাতীয় একটি বড়ি সাময়িকভাবে তিনিও খেতে পারেন। আশা করি ভালো থাকবেন। তার জন্য আমাদের শুভেচ্ছা রইল, এবং তিনি আশা করি তার মার যে সেবা করছেন, আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং তাকেও বলবো একটু সুষম খাদ্য খেতে। দুজনকেই বলবো একটু সূর্যালোকে যেতে। সূর্যের আলোতে ভিটামিন ডি আছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে। ধন্যবাদ আপনাকে। এস এম মোস্তফা জামান একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তাসলিমা বলছি, রাজশাহী থেকে। জি। আমার এক প্রশ্ন হচ্ছে আমার বাবা সম্পর্কে। আমার বাবার বয়স ৬০ বছর। জি। আর এখন আমার আব্বার সমস্যা হচ্ছে, তার হচ্ছে খাবার রুচি নেই। আর হচ্ছে তিনি মানে স্বাভাবিকভাবে বসে থাকতে পারছে না ২ মিনিট। আর তিনি বসে থাকতে পারছে না কেন? শরীর ব্যথা করছে, কোমর ব্যথা শরীর করছে? না, কোনো ব্যথা নেই, প্লাস জ্বর নেই। জ্বর বলতে রাত্রে আমার আম্মা বলে যে গা একটু গরম থাকে, আচ্ছা। কিন্তু এমনি সারাদিন কোনো সমস্যা নাই। জ্বর বা শ্বাসকষ্ট এরকম কিছু নাই। তিনি হার্টের এমনি পেশেন্ট। হার্টের যে ওষুধ খেত, সে ডিসোটাইন 0.5, তারপরে হ্যালো 5 mg, তারপরে পার্কিনিন, এসপি, ফেনাডিন 120, জি। এই ওষুধগুলো সে খাচ্ছে, কন্টিনিউ করছিল। আচ্ছা। তা এখন বর্তমান তার এই পরিস্থিতি, সেখানে তার খাবার কোনো রুচি নাই এবং সে মানে শরীরে তার কোনো বল শক্তি পাচ্ছে না। আচ্ছা, ওনার কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিস ওনার কালকে করা হয়েছে, 4 পয়েন্ট তার খাবার আগে? জি। এটি খালি পেটে ছিল? না, এটা করা হয়েছে প্রায় বিকালের দিকে করা হয়েছিল, মানে আপনার ওই যে
2 থেকে যেটা র্যান্ডম করেছিলেন। করা হয়েছিল। র্যান্ডম করা জি, হয়েছিল। জি। মোস্তফা জামান আপনি শুনছিলেন, যদি আর কিছু জিজ্ঞাসা থাকে। আমি জি, ওষুধগুলোর নামটা আসলে পুরোপুরি শুনতে পারিনি কোনো ভয়েস এর জন্য হয়তো। ওষুধগুলোর নামগুলো একটু বলবেন? আচ্ছা, উনি ওষুধগুলো খেতেন হচ্ছে ডিসোপ্যান 0.5, জি, জি। তারপরে ডিসোপ্যান। হ্যালো 5 mg, তারপরে খেতেন হচ্ছে এই পার্কিনিল। দুঃখিত, জি, শুনতে পারিনি। এই শুনতে পাচ্ছি না আসলে। তো ওষুধগুলো পার্কিনিল খেতেন, পার্কিনিল, হ্যালো, পার্কিনিল জি, পার্কিনিল জি, জি। তারপরে বলুন। ফেনাডিন 120 mg। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। এখন এই মুহূর্তে আপনি চাচ্ছেন তার সমস্যাটা, বেশি সমস্যা কি? শরীরের বেশি সমস্যা ব্যথা তার আছে? খাবার রুচি একদমই নেই, সে রুচি নেই। ভাত খেতে জি, পারে আমরা না, মানে আমি যেটা চাচ্ছি জানতে আসলে এই ওষুধ ছাড়া অন্য কিছু খাচ্ছে না। আরেকটি যে শরীরে হাঁটাচলা করতে গেলে কোনো সমস্যা হয় কিনা? উঠা-বসা করতে গেলে সমস্যা হয় কিনা? না, উঠা বসা করতে গেলে মানে তিনি মানে হেঁটে যে মসজিদে যাবেন নামাজ পড়তে, সেটা তিনি কন্টিনিউ করতে পারছেন না, মানে হাঁপাই উঠছেন। মানে এই সমস্যা। অস্থিসন্ধিতে কোনো ব্যথা আছে কিনা? গিরা যেটি বলে সেখানে কোনো ব্যথা আছে কিনা? না, গিরায় ব্যথা নেই, কিন্তু হাত পায়ে জ্বালা পোড়া করে মাঝে মধ্যে বেশ, জি, মানে আমি 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 বুঝতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু ৬০ বছর বয়স, যখন শরীরে দুর্বলতা হয়, আমরা বলি কি এই বয়সে কিছু নানা ধরনের কিছু সমস্যা হতে পারে। কিছু রুটিন কিছু পরীক্ষা করলে আসলে বুঝতে পারি, যেমন হিমোগ্লোবিন কম আছে কিনা। আমরা বলব যে সিবিসি করতে একটি ডায়াবেটিস আপনি পরীক্ষা করেছেন, হিমোগ্লোবিনে দেখা দরকার। এর সঙ্গে তার কিডনি ফাংশন ভালো আছে, সিরাম ক্রিয়েটিনিন করবেন, একটি বুকের একটি এক্স-রে করবেন। এই কয়েকটি পরীক্ষা করলে আমরা মনে করি যে, এবং রক্তের কোলেস্টেরল যেহেতু বয়স 60, একটি ইসিজি করবেন, আরো ভালো হয়। কয়েকটি পরীক্ষা করে আমাদের সাথে যোগাযোগ করবেন। তবে আপাতত একটি ভিটামিন আমরা বলব যে একটি খাবেন। যেকোনো একটি ভিটামিন, যেটি আপনার আমরা বলি যে মাল্টিভিটামিন খেতে পারেন, শরীরের রুচি বাড়াবে, এবং একটি ক্যালসিয়াম খেতে পারেন। ভিটামিন ডিও আমরা দিতে এই বয়সে, যাতে করে একটু রুচি। আর ওমিডন ট্যাবলেট প্রতি রাতে একটি করে, প্রতিদিন ৩টি করে, ৩ বেলা খাবার আধা ঘন্টা আগে খাবেন। রুচি বাড়বে। গ্যাস্ট্রিকের একটি ওষুধ ফিনিক্স 20 মিলিগ্রাম একটি করে দুবেলা খাবেন। রাতে যদি ঘুম না আসে, যাতে একটু যেকোনো একটু ওষুধ খাওয়াতে পারেন। ঘুমটি ভালো হলেও শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আরেকটি হলো যে দুর্বলতার যে কারণটি, তাকে একটু সাপোর্ট দিতে হবে। যদি শরীরের কোনো সমস্যা না থাকে, যে ওষুধগুলো খাচ্ছেন আমরা বলব সবগুলোই খেতে থাকুন। তবে সব ওষুধ যে কেন খাচ্ছিলেন, যেমন পার্কিনিল হয়তো শরীরে একটু কাঁপুনি ছিল বা অন্য কোনো সমস্যা ছিল, সেই জন্য দিয়েছিল। এখন কি তার এই ওষুধগুলো দরকার আছে কিনা সবগুলো? যেমন ডিসোপেন খাচ্ছেন, যেটি আসলে মাথা ঠান্ডা রাখার জন্য, ঘুমের জন্য তিনি খাচ্ছেন, সেটি খেতে থাকুন। আর পার্কিনিল বা এই যে ওষুধগুলো কতদিন খাচ্ছেন, সেগুলো আসলে অনেক সময় দীর্ঘমেয়াদে আমরা দিয়ে থাকি না। সেই বিষয়টিকে ইভ্যালুয়েশন দরকার। যে পরীক্ষাগুলো বলছি সেগুলো করে, যদি সম্ভব হয় আমাদের সাথে আরেকদিন যোগাযোগ করলে আমরা আশা করি তাকে উত্তর দিতে পারবো। আর যদি মনে করেন যে সাক্ষাৎ একজন চিকিৎসকের সাথে পরামর্শ নিতে পারেন, সেটিও আপনি করতে পারেন। তবে আমরা বলবো আমাদেরকে পরীক্ষার রিপোর্টগুলো সহ জানালে আমরা খুশি হব তাকে উত্তর দিতে পারলে। ধন্যবাদ আপনাকে মোস্তফা জামান। ফেরদৌসারা যিনি আমাদের লিখছে, তার বয়স 30, তিনি বিবাহিত, 2টি বাচ্চা আছে তার। বাচ্চাদের বয়স 6 বছর। 3 বছর আগে তার বাম ব্রেস্টে অ্যাবসেস হয়েছিল। অপারেশনের পর হিস্টোপ্যাথোলজি রিপোর্টে ভালো রেজাল্ট এসছে যে অ্যাবসেস ছাড়া অন্য কোনো সমস্যা নেই। কিন্তু গত মাসে ডান পাশের ব্রেস্টে 2টা ঘামাচির মতো উঠে গাইনি ডাক্তার দেখানোর পর ফ্লুকক্সিলিন 500 মিলিগ্রাম দিয়েছিলেন, পরে ভালো হয়ে গিয়েছিল। এখন গত 3 দিন ধরে আবারও ডান পাশের ব্রেস্টে একটি ছোট বিচির মতো উঠেছে, কিছুটা পিম্পলের মতো, ভিতর থেকে হালকা পুজের মতো বের হয়েছিল। এখন জায়গাটা ফুলে আছে, ব্যথা হচ্ছে। তার কি করা উচিত জানতে চেয়েছে ডাক্তার শারমিন আব্বাসী। হ্যাঁ, এক্ষেত্রে যেহেতু একবার ব্রেস্টে অ্যাবসেস হয়েছিল, এরপরে কিন্তু আবারও হতে পারে। আর এখন কিন্তু অ্যাবসেসের মতোই একটা লক্ষণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুঁজ বের হচ্ছে। তার মানে কি এটার একটা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দরকার। আমি মনে করি সেটা হচ্ছে যে বাসার কাছে উনি হাসপাতালে যাবেন, যে এটাকে দেখিয়ে চিকিৎসা নিবেন। আমরা যতটুকু বুঝতে পারলাম সেই ক্ষেত্রে কিন্তু পুঁজ থাকলে এই মুহূর্তে পেইন হতে পারে। এই পেইনের জন্য সাধারণত ইনফ্লাম জাতীয় যে ওষুধগুলো আছেন, অ্যান্টি ইনফ্লামেটরি, তারা কিন্তু ভালো কাজ করে। সেটা উনি কিন্তু 2 বেলা করে টানা 5 দিন খেতে পারেন। আর উনি আগে যে ফ্লুকক্সটা খেয়েছেন সেটার মতোই একটা ওষুধ হচ্ছে ক্লিন্ডামাইসিন। সেই ওষুধটা উনি 300 মিলিগ্রাম 2 বেলা করে শুরু করতে পারেন। এই জায়গার জন্য এটা খুবই ভালো কাজ করে এবং এটা টানা উনি 10 দিন থেকে 14 দিন পর্যন্ত খাবেন।
আর এর সাথে আমরা একটু ওনাকে মেট্রোনিডাজল এখানে আসলে যোগ করতে চাই, না করলে আসলে হবে না। মেট্রো নামে বাজারে পাওয়া যায় 500 মিলিগ্রাম, এটা 8 ঘন্টা পর পর খেতে হয়, এটা উনি টানা 5 দিন খাবেন। আর এক্ষেত্রে যেটি প্রয়োজন আছে আসলে খুবই দরকার, কালকে শুক্রবার যদি উনি দেখাতে পারেন ভালো, নাহলে শনিবারে যাবেন ডাক্তারের কাছে। যেই জায়গা থেকে পুঁজটা বেরোচ্ছে ওখান থেকে কিন্তু আমরা আসলে বলি যে এই পুঁজটাকে নিয়ে একটা কালচার সেন্সিটিভিটি করতে, তাহলে কিন্তু একটা কমপ্লিট রিপোর্ট আমরা বুঝতে পারি যে কোন অ্যান্টিবায়োটিক দিলাম সেটা কাজ করলো নাকি এটা পরিবর্তন করতে হবে। এবং সেই পরীক্ষাটা কিন্তু সাধারণত অ্যান্টিবায়োটিক শুরুর আগে করলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যদি এটা কালকে উনি দিয়ে তারপর অ্যান্টিবায়োটিকটা শুরু করেন তাহলে ওনার জন্য বেস্ট হয়। আর যদি কোনো চাকাটা বড় হওয়া উনি দেখেন সেক্ষেত্রে কিন্তু একটা আল্ট্রাসাউন্ড করতে হবে, এটার এক্সটেনশনটা কতটুকু পর্যন্ত গেছে সেটা দেখতে হবে। আর এই যে অ্যাবসেসটা বা এই পুঁজটা এটা কেন ওনার বারবার হচ্ছে, কোনো ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস রোগীদের কিন্তু এটা বারবার হয়। একটু ব্লাড সুগার লেভেলটা যদি উনি চেক করে নেয় সেটা ভালো হবে। আর এখন যদি ব্যথা বাড়ে হট কম্প্রেশন দিতে পারে এবং ব্রেস্টকে সাপোর্ট দেওয়ার জন্য একটু আপার ইনারটা প্রপারলি পড়লে কিন্তু উনি একটু কমফোর্ট ফিল করবেন। তবে অবশ্যই একজন ডাক্তারকে দেখিয়ে নেওয়াটা ওনার জন্য ভালো হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। লিপু লিখছেন তার সন্তান তাসকিনের জন্য, যার বয়স 1 বছর 7 মাস, জ্বর এবং কাশি আছে, নাপা, ব্রডিল এবং জিম্যাক্স সিরাপ খাওয়াচ্ছেন। নাপা 1 চামচ দিনে 3 বার, ব্রডিল 1 চামচ দিনে 3 বার, জিম্যাক্স 1 চামচ দিনে 1 বার। জ্বর চলে যাওয়ার 3-4 ঘন্টা পর আবার আসে, কি করতে পারেন তিনি জানতে চেয়েছেন আবু সাইদ শিমুল। আসলে যে ওষুধগুলো খাওয়াচ্ছেন সেগুলি মোটামুটি ঠিকই আছে, কিন্তু এটার ডোজগুলো একটু আসলে আপনার একটু পরিবর্তন করতে হবে। যে প্রোটিন খাওয়াচ্ছেন সেটা আধা চামচ করে, অর্ধেক চামচ করে 3 বার দিবেন 10 থেকে 15 দিন। আর জিমেক যে সিরাপটা খাওয়াচ্ছেন সেটা 2.5 ml, অর্থাৎ ওটাও হাফ চামচ করে দিনে 1 বার দিবেন। এই ওষুধগুলো আপনি আসলে 5-7 দিন চালিয়ে যান, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এগুলিতে আসলে সেরে যায়। যদি আসলে না সারে গেলে 5-7 দিন যাওয়ার পরে, তাহলে কিন্তু আসলে আমরা প্রতিদিন বলছি কিছু টেস্ট করতে হবে। সবচেয়ে ভালো হয়, এখন কিন্তু অনেক হাসপাতালে আউটডোর খোলা রয়েছে, অনেক ডাক্তাররা চেম্বারে করছেন। সেই ক্ষেত্রে যদি আপনি কোনো চিকিৎসকের সরাসরি শরণাপন্ন, সেটা খুব ভালো হয়। তা করতে না পারলে কমপ্লিট ব্লাড কাউন্ট, একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম, ব্লাড কালচার এবং চেস্ট এক্স-রে এগুলি করে যদি আবার আপনার আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আমরা আপনাকে সম্পূর্ণ একটা সমাধান দেব। ধন্যবাদ আপনাকে। একজন ভাই লিখছে তার বোনের জন্য 30 সেকেন্ডের মধ্যে ডাক্তার শারমিন আব্বাসী উত্তর দিতে হবে। তার ছোট বোনের বয়স 9 মাসের গর্ভবতী, ডেলিভারির 1 মাস বাকি, বাচ্চার ওজন 1 কেজি 700 গ্রাম। এই 1 মাসে কি করণীয় বা কিভাবে বাচ্চার ওজন বাড়ানো যেতে পারে এবং ডেলিভারির সময় কোনো সমস্যা হবে কিনা জানতে চেয়েছে। 30 সেকেন্ড কম সময় এটার উত্তর দেওয়ার জন্য। তাও বলছি সেটি হচ্ছে যে বাচ্চার ওজন কম, এখন খেলে ওজন শেষের বেলা কতটুকু বাড়বে। তারপর প্রোটিনযুক্ত খাবার, যেটি হচ্ছে যে ডিমের সাদা অংশ বেশি করে, মাছ মাংস এবং রেস্ট। তবে এই ওজন কমার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এর মধ্যে একটা বড় কারণ হয় প্রেশার, না হলে আনকন্ট্রোল ডায়াবেটিস যদি কারোর থাকে, অথবা যেটা হয় সেটা হচ্ছে হরমোনাল সমস্যা, অথবা যেটা হয় বাচ্চার বিকলাঙ্গতা। এই কারণ খুঁজতে হবে, কারণ খুঁজে তারপরে ডেলিভারি প্ল্যান। যদি সব ভালো থাকে নরমাল ডেলিভারি হবে, যদি কোনো সমস্যা থাকে তাহলে যেখানে এনআইসিইউ সাপোর্ট আছে, বাচ্চাদের নিওনেটদের আইসিইউ সাপোর্ট, এমন কোনো জায়গায় কিন্তু ওরা ডেলিভারি করার প্রয়োজন হতে পারে। এই সবগুলো জিনিসকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একই সাথে ধন্যবাদ এস.এম. মোস্তফা জামান আপনাকেও, ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। আমাদের সাথে যারাই এতক্ষণ ধরে দর্শক চেষ্টা করেছেন, দুঃখিত যাদের প্রশ্নগুলো আজ নিতে পারি, এবং কৃতজ্ঞতা যারা আমাদের উপর আস্থা রেখেছেন প্রথম দিন থেকে আজ পর্যন্ত, যারা বারবার আমাদের ফোন দিচ্ছেন, সমাধান চাচ্ছেন, তাদের এই সমাধানের জন্য আমরা প্রতিদিন সচেষ্ট থাকি। প্রতি শনি থেকে বৃহস্পতি রাত 9টায় আপনাদের সাথে দেখা হয়। আগামী শনিবার আরও একবার এভাবে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।